জাতীয় বাজেটটা আমরা জানি সরকার নির্দিষ্ট অর্থ বছরে এবং কি পরিমাণ রাজস্ব সংগ্রহ করবে, কোন খাতে তা ব্যয় করবে, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রাধিকার কোনটা হবে, জনগণের কল্যাণ নিশ্চিত করতে কী ধরনের পলিসি গ্রহণ করবে, এ সামগ্রিক বিষয় বাজেটের মাধ্যমে নির্ধারিত হয়। সুতরাং বাজেট একটা শুধু আয় ব্যয়ের একটা দলিল এটা কিন্তু না, এটা একটা রাষ্ট্রীয় অর্থনৈতিক স্ট্রাকচার ফর্ম করবে। আমরা দেখতে পাচ্ছি যে ২৪-৭০ বাংলাদেশে দুঃখজনক বিষয়, বারবারই কথাগুলো বলতে হচ্ছে, পলিটিক্যালি হোক নন পলিটিক্যালি হোক, যে আমরা যে স্বপ্ন নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম হবে, এখানে রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্র রিফর্ম হবে, এখানে ইকোনমিক্স এবং পলিটিক্স সব কিছুই রিফর্ম হবে। আমরা গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসব, আমরা গতানুগতিক অর্থনৈতিক ধারা থেকে বেরিয়ে আসব, আমরা গঠনমূলক কনস্ট্রাকটিভ একটি রোল প্লে করব জাতি হিসেবে, সেটা সবারই কিন্তু আশা ছিল। দুঃখজনক বিষয় যে বারবার এই বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবকে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারা সবসময় বিহাইন্ডে থেকেছে, এটা আমরা ইতিহাস দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে এত কিছু আর বলতে চাচ্ছি না। আমরা জানি যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জন্য বাজেট একটা উন্নয়নের, দারিদ্র্য বিমোচন শুধু নয়, কর্মসংস্থান সৃষ্টি, এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় এসেছে আলোচনার মধ্যে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। আমরা মনে করি সবসময় আমাদের ম্যান পাওয়ারকে মানে পাওয়ার হিসেবে দেখি না, আসলে আমরা এটা একটা বোঝা মনে করি। কিন্তু এটা সবচেয়ে একটা আশাব্যঞ্জক দিক যে বাংলাদেশে যে এই যে যে বিষয়টা, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, আমাদের একটা বিরাট সংখ্যক অনির্ভরশীল একটা জনশক্তি রয়েছে যারা তারুণ্য শক্তি, এটাকে আমরা সবসময় ইগনোর করছি এবং তাদেরকে মিসইউজ করছি। তাদেরকে আমরা স্কিল্ড করে তারা যে আমাদের দেশের সম্পদ হতে পারতো, এটা কিন্তু আসলে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তো হচ্ছে না, পলিটিক্যাল পার্টিসগুলোর পক্ষ থেকে কিন্তু এ ধরনের কোনো স্টেপ আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমি বলবো এটা খুবই হাইলাইটেড হওয়া দরকার বাজেটের ক্ষেত্রে, যে তা আমরা নির্ভরশীল দেখতে পাচ্ছি। আপনি জাপান দেখেন, চীন দেখেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিপেন্ডেন্ট ম্যান পাওয়ার কিন্তু সেখানে সবচেয়ে বেশি। তারপরে তারা আজকে কোথায় এসেছে, আর আমরা এই পর্যায়ের যারা তারুণ্য শক্তিকে আমরা যথাযথ ইউজ করতে পারছি না। এই জন্য এটা আমি মনে করব বাজেটে হাইলাইটেড হওয়া দরকার। দ্বিতীয়ত যে বিষয়টা যেটা আমি বলবো সেটা হচ্ছে, সবাই বলেছেন তারপরে যে এডুকেশন সেক্টরটা, গত 17 বছরে এডুকেশন সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য এখানে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যে রিসার্চের ব্যাপার এসেছে, এটা ঠিক আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে এসেছি, এখনও করছি, যে এই যে রিসার্চের যে প্রায়োরিটি দেওয়া দরকার হায়ার স্টাডিজের ক্ষেত্রে, মাস্টার্স লেভেল থেকে রিসার্চটাকে একদম বাধ্যতামূলক করে দেয়া, এটা আমাদের মানে শিক্ষা ক্ষেত্রে আমি মনে করি হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমাদের দেশের জন্য একটা নতুন একটা পথ দেখাবে। আমরা স্যার এখানে খুব সুন্দরভাবে বলেছেন, এগ্রিকালচার সেক্টরে এই যে রিসার্চমূলক কাজের মাধ্যমে আমরা অনেক বেনিফিশিয়ারি হয়েছি। আমরা যে জমিতে বছরে একবার ফসল হতো সেখানে 3-4 বার হচ্ছে। তো এটা কত বড় একটা দেশের জন্য আমি মনে করি মানে ফলশ্রুতি বয়ে আনছে। এরপরে যেটা বলবো যে এডুকেশন রিলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোতে, সেই প্রজেক্টগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার। মাননীয় সংসদ সদস্যকে আমি আর 1 মিনিট সময় জি, আমি শেষ করছি। করাপশন ফ্রি করা, বাজেট যত সুন্দর হোক না কেন, করাপশন ফ্রি সোসাইটি যদি আমরা ডেভেলপ না করতে পারি তাহলে কিন্তু এই রূপনীয় মোহনীয় বাজেট দিয়ে আমাদের কিচ্ছু হবে না। এই জন্য জাতি হিসেবে করাপশন ফ্রি কীভাবে থাকা যায় বাজেটও সেটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। তো সবাইকে আবারও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবার কাছে দোয়া চাচ্ছি আমরা যেন জাতির হয়ে কণ্ঠস্বর হয়ে কথা বলতে পারি। আপনাদের অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম।